জীবন থাকলেই তার জৈবিক সত্তা অবশ্যই থাকবে, এ কথা প্রতি ক্ষেত্রেই প্রযোজ্য। মানুষের শুধু নয়, যে কোনো জীব মাত্রই তার জৈবিক চাহিদা পূরণ করবার জন্য নিজেকে আকুল করে তোলে। অনেক সময় দেখা যায় মানুষের মতো যারা বুদ্ধিজীবী সম্প্রদায় কোনো কারণবশত বা মননের কারণে তারা তাদের জৈবিক সত্তাকে অনেক সময় আটকে রাখে, কিন্তু পরবর্তী সময়ে সেই সত্তা একেবারে বাঁধ ভাঙা জলের মতো দেখা যায় ঝাঁপিয়ে পড়তে। সুতরাং জীবের জৈবিক সত্তা যে মানুষের জীবনের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত সে কথা বলাই যায়। আজকে যে পাঠ্যর আলোচনা করতে আমি বসেছি সেই পাঠ্যটির নাম মল্লিকা বাহার, কমল কুমার মজুমদার রচিত একটি ছোট গল্প। সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। এই গল্পখানিকে আমি সবিস্তারে আলোচনা করব এবং এই আলোচনাটাই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তৈরি করবার জন্য যথেষ্ট বলে আমি মনে করছি। কারণ গল্পটির নাম তোমরা শুনেছ মল্লিকা বাহার। আসলে এই গল্পের প্রধান চরিত্র মল্লিকা, আর আশেপাশে যে দু চারটি চরিত্রের নাম উল্লেখ থাকবে সেইগুলিকে নাম না ধরে যদি আমরা রাম শ্যাম যদু মধু কিংবা 1 2 3 4 বলেও উল্লেখ করি, খুব একটা কিছু এসে যায় না। আসলে ব্যক্তিকেন্দ্রিক একটা জীবনের যে পরিচয় বা যে দিগদর্শনগুলো প্রকাশ পেয়েছে তাই এই গল্পে আলোচ্য। সুতরাং এখন আসি কাহিনীর আলোচনার মধ্যে। মল্লিকাদের জীবনের প্রচণ্ড দুঃখ দারিদ্রতা রয়েছে। তাদের একটি স্যাঁতস্যাঁতে ঘর রয়েছে, ঘরের মেঝেতে জিনিস নেই এমন কিছু নয়, কোনো স্থান ফাঁকা নেই, এখানে ওখানে সেখানে বিভিন্ন জিনিসের সমারোহ রয়েছে। তাদের যে আয়নাটি রয়েছে দেওয়ালে লাগানো, সেইটি কিন্তু অনেক প্রাচীন এবং সেটির পিছনের যে আস্তরণগুলো থাকলে আয়নায় সম্পূর্ণ প্রতিকৃতিটা দেখতে পাওয়া যায় তার প্রায় কিছুই নেই বলা চলে। তা যাই হোক, সেই আয়নায় মল্লিকা আবক্ষ পর্যন্ত নিজেকে দেখতে পায় এবং সে তার শাড়ির আঁচলকে বিভিন্ন দিকে ঘুরিয়ে মুখভঙ্গিমাকে পরিবর্তন করতে করতে নিজের দিকচিহ্নকে নিরীক্ষণ করে, আর জীবনের নানান উঠে পড়া দিনগুলি তার মনে আসে। একসময় মল্লিকা তার জীবনে অনেক মানুষের হাতছানি পেয়েছিল, কিন্তু সেইগুলিকে খুব বেশি গ্রাহ্য করেনি। তারা যখন দর্জিপাড়ার বাসিন্দা ছিল, সেইখানেতে শিশির বলে একটি ছেলে প্রায়শই মল্লিকাদের বাড়িতে যাতায়াত করত। একদিন ভর দুপুরবেলা ছাতের মধ্যে, এই কথা বলবার আগে আমি প্রথমেই ছাত্রছাত্রীদের কাছে একটা বিষয়ে স্বীকার করে নিই যে এই গল্প বলতে গিয়ে কিন্তু আমি বেশ কতকগুলি জীবন সত্যের কথা উল্লেখ করব, যদিও বা আমার উল্লেখ করবার মতো কোনো ইচ্ছে নেই, কিন্তু সেইগুলি উল্লেখ না করলে গল্পের সবিস্তার বিষয়টি আমি বোঝাতে পারবো না। গল্পে সেই বিষয়গুলি রয়েছে। সুতরাং আমি যে আলোচনার মধ্যে প্রবেশ করছি সেটার জন্য ছাত্রছাত্রীরা যেন আমার সম্পর্কে ভুল না বোঝে। তো মল্লিকাদের বাড়িতে শিশির বলে একটি ছেলে প্রায়শই আসতো এবং একদিন দুপুরবেলা ছাতের মধ্যে তার সাথে খুনসুটিপনা করতে করতে মল্লিকার ছোট স্তনে সে দুটি হাত স্পর্শ করায়। মল্লিকা চমকে ওঠে এবং পাশে থাকা রাধুর মা ছাতের এক কোণ থেকে কিন্তু এই দৃশ্য দেখতে ভোলে না। এরপর মল্লিকা বসে পড়ে সে মাথাটাকে নিচু করে কাঁদতে শুরু করে। পরবর্তী সময়ে শুনেছে শিশিরের বাবা নাকি শিশিরকে প্রচণ্ড প্রহার করেছিল, এত মেরেছিল হাড়গোড় ভেঙে ফেলবার মতো অবস্থা। সেই শিশির আজকে মাস্টার হয়েছে। শিশির কিন্তু শারীরিক দিক থেকে খুব অসুস্থ। মল্লিকা আজকে ভাবে জীবনের সেই পদক্ষেপটা কি সে ঠিক করেছিল, কি ভুল করেছিল। আজকে তার হিসাবের পরিগণ্ডিতে সে বিশেষ করে সেই অঙ্ক কষতে পারে না। শুধুমাত্র শিশিরই নয়, মল্লিকার জীবনে এইরকম বারে বারে হাতছানি অন্তত 4-5 বারের জন্য এসেছে। তাদের সঙ্গে পড়তো যে অঞ্জনা, তার ভাই, তাকে এমন ইঙ্গিত দিয়েছে যে তার আসক্তি রয়েছে এই মল্লিকার প্রতি, কিন্তু মল্লিকা সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়নি। আরও পরে বিভিন্ন ঘটনার আবর্তন এসেছে নিশ্চয়ই, তাই মল্লিকা কিন্তু আজকে ঘর থেকে বেরিয়ে পড়েছে রাস্তায়।
প্রথমে সে ঠনঠনেতে গিয়ে পৌঁছয়, সেখানে দেবী প্রণাম করে। তারপরে গিয়ে একটি বাড়ির দরজায় হঠাৎ করে সে কড়া নাড়তে শুরু করে। ভিতর থেকে চিৎকার আসে কোনো পুরুষ কণ্ঠের, কে? কিছুক্ষণ পরেই সে দরজার যে লোকটি খুলতে এসেছিল সেই লোকটি ধুতি পরিহিত এবং ধুতির একটা অংশ তার গায়ে জড়ানো। লোকটি মল্লিকাকে চেনে, তাই তাকে ভিতরে আসতে নির্দেশ দিয়েছে মাত্র, কারণ তার মুখের মধ্যে তখন রুটির অংশ প্রবেশ করানো এবং হাতেও রয়েছে ছেঁড়া রুটির টুকরো। মল্লিকা ভিতরে যাওয়ার পর গিয়ে দেখলো লোকটি শটান গিয়ে বসে পড়েছে বাটি এবং গ্লাস রাখা যে স্থানটি, সেখানে সম্ভবত ওই বাটির মধ্যেই রুটির টুকরোগুলি রয়েছে। মল্লিকাকে ঘরের ভিতরে বসতে ইঙ্গিত করে। ঘরেতে রাখা ছিল একটি লণ্ঠন, তার লাল আলোয় মল্লিকা গিয়ে বসে। লোকটি খাওয়া শেষ করে ধুতির কোচায় নিজের মুখ মুছতে মুছতে ঘরের মধ্যে প্রবেশ করেছে এবং মল্লিকাকে জানিয়েছে যে মা গেছে পাড়া বেড়াতে। অফিস থেকে ফিরে এসে এই লোকটি পাশের বাড়ি থেকে চাবি সংগ্রহ করে খাবার গিলেছে গোগ্রাসে। সে জানিয়েছে রাস্তায় সে বিশেষ কিছু খায় না, আর খাবার মতো পয়সাই বা কোথায় বলো। পরবর্তী সময়েই মা এসে হাজির হয়েছে। বাড়িতে প্রবেশ করতে করতেই জিজ্ঞাসা করেছে, কে রে ভোঁদা এলি? আসলে এই ভোঁদার ভালো নাম হচ্ছে ব্রজ। তারপরে ওই মাসিমা জিজ্ঞাসা করেছে, বুড়ু কেমন আছিস? ভালো আছিস? কতদিন পর তোকে দেখলাম, বস, চা খাবি তো? বুড়ু চা খেতে রাজি হয়নি। বুড়ু অর্থাৎ মল্লিকা, সে তৎক্ষণাৎ বলেছে, না মাসিমা, দেরি হয়ে যাবে আজকে, তবে আসি, পরে একদিন আসবো খন। এদিকে সেই ভোঁদা অর্থাৎ ব্রজদা, সে কিন্তু তার নোভেলটিকে টেনে নিয়ে বিছানার মধ্যে আধশোয়া অবস্থায় নোভেলে মন প্রবেশ করিয়েছে। মল্লিকা সেখান থেকে বেরিয়ে আসবার সময় ভোঁদা তাকে বলেছে, আর একদিন এসো কিন্তু। মল্লিকা পথে আস্তে আস্তে চিন্তা করেছে, ব্রজদা কি পারত না তার দিকে ভালো করে কিছুক্ষণ তাকিয়ে থাকতে, তার বাঁ হাতের ওপর নিজের হাতটাকে স্পর্শ করাতে? ইত্যাদি ভাবনার শেষ হওয়ার পূর্বেই সে আবার গিয়ে হাজির হয়েছে আনন্দদের বাড়ির দরজায় এবং সেখানেও বাড়ির মধ্যে প্রবেশ করে আনন্দর মায়ের সাথে দেখা হয়েছে। আনন্দর মা তখন ঝোল নামাচ্ছিল। সুন্দর চিংড়ির গন্ধ এবং ফুলকপির সৌবাস ভরে উঠেছে বাড়িটা। আনন্দর মায়ের সাথে দেখা হতে তৎক্ষণাৎ তিনি, বুড়ু কেমন আছিস? তোর মা কেমন আছে? বাবার হাঁপানিটা কেমন? ইত্যাদি একগাদা প্রশ্ন করে বসেছে। আর উনানের উপরে চাপিয়ে দিয়েছে চায়ের কেটলি। আনন্দ ঘরের মধ্যে একটি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করছিল। অবশেষে ঘর থেকে বেরোনোর পরে তার মা বলেছে, কাল সকালবেলায় কিন্তু বৌমাকে নিয়ে চলে আসিস বাবা, আর আসবার সময় হাওড়া স্টেশন থেকে একটা ফিটনে বাড়ি আসবি। ছেলে জিজ্ঞাসা করেছে, কেন ট্যাক্সি? বলেছে, না, ফিটনে এলে 1 টাকার মধ্যেই হয়ে যাবে। অর্থাৎ আর্থিক আনুকূল্যতা পরিবারগুলোর প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু এখানে ধরা পড়েছে। এরপরে মল্লিকা অবাক হয়েছে, স্তব্ধ হয়েছে, আর জানতে চেষ্টা করেছে যে কবেই বা এই আনন্দ চাকরি পেল, কবেই বা সে বিয়ে করলো, আজকে সে বউ আনতে গেল শ্বশুর বাড়ি, ইত্যাদি ঘটনার সে কোনো কিছুই জানতো না। মল্লিকা তারপরে সেখান থেকেও বেরিয়ে আসে। উদাস চিত্তে যখন পথ হাঁটছে তখন হঠাৎ করে কোনো নারী কণ্ঠে শোনা, ও মা, বুড়ু। মল্লিকা তখন পিছন ফিরে দেখে শোভনাদি। শোভনাদি, তুমি এখানে? দেখ না, কলেজ স্ট্রিটের পথে তো প্রচণ্ড ভিড় থাকে, তাই আমি এই রাস্তাটাকেই বিশেষ করে ব্যবহার করি। তুমি এখন কোথায় যাচ্ছ? চলো আমাদের বাড়ি। মল্লিকা যেতে খুব একটা রাজি ছিল না, কিন্তু শোভনা মল্লিকার হাত ধরা মাত্র সে উপলব্ধি করেছিল মল্লিকার দেহের উত্তপ্ততা। সেটাকে সে চেনে, সে জানে। তাই মল্লিকাকে নিয়ে গেছে তৎক্ষণাৎ তাদের বাড়ি এবং ছাতের মধ্যে দুজনে গল্প করার উপলক্ষে গিয়ে পৌঁছেছে। জ্যোৎস্না রাত্রের চাঁদের আলো বেশ স্পষ্ট ছিল। কিছুক্ষণ পরে বাড়ির পাশ দিয়ে হেঁকে যাচ্ছিল বেল ফুলের মালা বলে। সেই বেল ফুলের মালা গিয়ে শোভনাদি উৎসাহবশত সেখান থেকে কিনে এনেছে। শোভনার গায়ে কিন্তু কোনো ব্লাউজ নেই। সে জানিয়েছে এই অত্যন্ত গরমের মধ্যে সে আর জামাটিকে গায়ে রাখতে পারছে না।
অবশেষে দুজনের কথার মধ্যে দিয়ে হঠাৎ করে মল্লিকার দুটি হাতকে শোভনা এমন চেপে ধরেছে যে কাঁচের চুড়ি ঝনঝন করে ভেঙে গেছে। এরপরে সে এঁকে দিয়েছে মল্লিকার মুখে অজস্র চুম্বন এবং মল্লিকাকে বলেছে, কই তুমি আমাকে দিলে না তো। মল্লিকা অনভ্যাসবশত শোভনার গালে চুমু এঁকে দিয়েছে। এরপর শোভনা সেই ফুলের মালা মল্লিকার চুলের মধ্যে লাগিয়ে দিতে দিতে তাকে জিজ্ঞাসা করেছে, আমি তোমার স্বামী, তাহলে তুমি আমার কে? মল্লিকা বলেছে, বউ। এই সময় উত্তেজনাবশত শোভনা মল্লিকার গালে চুম্বন খেয়েছে। অঙ্গাঙ্গিভাবে আকর্ষিত, মনোবাঞ্ছা পূরণ করা সম্ভব শুধু সেইটুকুকেই সে পূরণ করবার প্রয়াসী একেবারে উষ্ণ প্রবাহ ধারায় স্পর্শ নিয়ে অত্যন্ত ঘনিষ্ঠ হবার চেষ্টা করেছে মাত্র। এই গল্প থেকে তোমরা প্রশ্ন হিসেবে সাধারণত তৈরি করতে পারো, মল্লিকা বাহার গল্পের মধ্যে একজন নারীত্বের অনুশোচনার যে দিক দর্শন প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। যদি কোনো ক্রমে দেখো যে মল্লিকা বাহার গল্পের নামকরণ উল্লেখ করো, তাহলে জানবে গল্পের বিষয়বস্তুর দিকে নজর খুব বেশি না দিয়ে গল্পের নামকরণ একটা প্রশ্ন হতে পারে এমন প্রশ্ন দেওয়ারই পরীক্ষক হয়তো বা চেষ্টা করেছেন। অর্থাৎ যে কথা আমি বলতে চাইলাম যে একটি সরল স্তরের প্রশ্ন, অর্থাৎ ভাববস্তুগত যে প্রশ্ন, সেটাই তোমরা যদি করে রাখো, আমার মনে হয় সম্ভাব্য 80% সেই প্রশ্নটাই তোমাদের এখানে আসতে পারে এই গল্প থেকে, যদি কোনো প্রশ্ন অবশ্য দেওয়া হয়। এছাড়া তোমাদের এই গল্পের অন্য কোনো বিশেষত্বকে লক্ষ্য করবার কোনো দরকার নেই। গল্পটির যে কাহিনী চিত্র সেটাকে মনে রাখবে। আর খেয়াল করো, আমি গল্পের শেষে কয়েকটি কথা বলেছি, সেইটাকে কিন্তু তোমরা হুবহু রাখবার চেষ্টা করবে। গল্পের দু একটি পংক্তি তোলবার চেষ্টা করবে গল্পের মানে আলোচনার মধ্যে, তাহলে দেখবে একটা সুন্দর সক্রিয় উত্তর তৈরি হয়েছে। যদি কেউ বলতে বলে শুরুতে, তোমরা কি বলবে? আমি আরেকবার শুরুটাকে সুন্দর করে বলে দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু খেয়ালের মধ্যে রেখো। সেটা হলো এই, প্রত্যেক জীবেরই জৈবিক সত্তা বর্তমান থাকে। সেই জৈবিক সত্তা অনুযায়ী সে তার জীবন প্রক্রিয়াকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেই চেষ্টার পথে অনেক সময় মানুষের মতো জীব, যেহেতু তাদের মনন রয়েছে, যেহেতু তারা বুদ্ধিজীবী, তাই তারা কখনো কখনো সেটাকে সংবরণের জায়গায় রাখলেও পরবর্তী সময়ে বাঁধ ভাঙা জলের মতো সেটা আছড়ে পড়ার জন্য ব্যস্ত হয়। তাই আমরা মল্লিকা বাহার গল্পের মধ্যে তেমনই একজন নারীর প্রয়াসকে নিরীক্ষণ করতে পারবো, যে কিনা জীবনের যৌবন প্রাপ্তির প্রাথমিক পর্বে পেয়েছিল বহু পুরুষের হাতছানি, পেয়েছিল বহু পুরুষের সান্নিধ্য, কিন্তু সে কোনোটাকেই গ্রহণ করেনি এবং সে তার শৈশবকালীন মানসিকতা দিয়ে সেগুলোকে দূরে নিক্ষিপ্ত করেছে অনায়াসে। কিন্তু দিন গতিমান, তাই দিনের গতিমানতায় একদিন যখন তার পূর্ণ যৌবন প্রাপ্তি এসেছে, এমনকি যৌবন উত্তীর্ণ হয়ে যাবার সময় দিনে দিনে আগিয়ে চলেছে, তখন কিন্তু সে নিজের ভুলটাকে বুঝতে পেরেছে এবং তার প্রয়াস তখন জেগেছে কোনো না কোনো পুরুষের সান্নিধ্যে জীবনটাকে নতুন করে ছায়াপ্রবণ করে তোলবার প্রবণতা। তাই সেই প্রচেষ্টাতে তার জীবনের যে চিত্রপটখানি তৈরি হয়েছে সেটাই আমরা গল্পের মধ্যে নিরীক্ষণ করতে পারবো। এই রকম কথা তোমরা কিছু বলে গল্পের কাহিনীটাকে উল্লেখ করে তোমরা যদি উত্তরটিকে সবিস্তারে লিখতে পারো, তাহলে মল্লিকা বাহার গল্পের যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা সুন্দরভাবে লিখতে পারবে। আমার পরের ভিডিও আসবার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো। আমিও তোমাদের অন্য পাঠ্য নিয়ে পরের ভিডিও আবার অতি শীঘ্রই আনবো। এই বলে আজকের ভিডিও শেষ করলাম।